নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 2রা ডিসেম্বর সোমবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন, কেন্দ্র সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, ফের তৃণমূলের অন্য সুর, ফের ইন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির তৃণমূল, আদানি ইস্যুতে সংসদ অচল করাকে সমর্থন নয় তৃণমূলের। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা এবং পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করিম জওহর ইন্তেকাল করেছেন। হাত ধোয়া জল গায়ে পড়ল কেন? পুজোর প্রসাদ খেয়ে ঝগড়া শুরু, লাঠিপেটা করে খুনের অভিযোগ মুর্শিদাবাদে। আন্তর্জাতিক রাজনীতির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তার ফ্রিডম মেমোয়ার্স 1951-2021 বইতে বলেছেন, প্রচার সর্বস্ব নরেন্দ্র মোদী আর দূরদর্শী মনমোহন সিং। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালুন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধন করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল। ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার ফোনালাপ করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এটা মমতা ব্যানার্জির ধরনেরই একটা বক্তব্য। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন, কেন্দ্র সরকার রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বিধানসভায় প্রস্তাব করছি, প্রয়োজনে কেন্দ্রীয় সরকার জাতিসংঘের মাধ্যমে সেখানে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যবস্থা করুক। আজ সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ ইস্যুতে আলোচনার সময় এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার মমতার দল এবং রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য সরকারের নেই, তাই তারা কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের একটা জাহাজ এখানে আটকে গেলে আমরা উদ্ধার করে তাদের চিকিৎসা দিয়ে জাহাজটা ফিরিয়ে দিয়েছি। আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাংলাদেশে সম্পত্তি রয়েছে, পরিজন রয়েছে, এপার থেকে ওপারে ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, তাদের অফিসিয়াল পাসপোর্ট রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বেআইনি অনুপ্রবেশ নিয়ে কথা বলবো না, সেটা কেন্দ্রীয় সরকারের বিষয়। গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তাদের দল বলছে সীমান্ত আটকে দেব, খাবার পাঠাতে দেব না। কেন্দ্র যদি বলে আমরা সেটা করতে পারি। কোনো ধর্ম, কোনো বর্ণ, জাতি অত্যাচারিত হলে আমরা বলতেই পারি। তারা সুস্থ থাক, আমরাও চাইব আমাদের কারো ওপর যাতে কোনো অত্যাচার না হয়। এরপর নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ বিধানসভা থেকে প্রধানমন্ত্রীকে বলছি, আপনারা বিবৃতি দিয়ে জানান, আমাদের লোকেদের ফিরিয়ে দিতে চাইলে আমরা তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করব। আমি খেতে পেলে তারাও পাবে। আমি ইসকনের সঙ্গে কথা বলেছি, জাতীয় পতাকার অপমান এভাবে হতে পারে না। মমতা বলেছেন, আমি কেন্দ্রের কাছে প্রস্তাব করছি, দরকার হলে শান্তি এবং ধর্মীয় অধিকার পালনের বার্তা নিয়ে কেন্দ্রীয় সরকার জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ব্যবস্থা করুক। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব
বিধানসভার স্পিকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে আবেদন আকারে পাঠাবেন বলে জানা গিয়েছে। ফের তৃণমূলের অন্য সুর, ফের ইন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির তৃণমূল। আদানি ইস্যুতে সংসদ অচল করাকে সমর্থন নয় তৃণমূলের। ফের কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে অধিবেশন বসার আগে প্রতিদিনের মতোই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা, কিন্তু সেই বৈঠকে এদিনও তৃণমূলের কাউকে দেখা যায়নি। বস্তুত শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখছে রাজ্যের শাসক দল। শুধু একটা ইস্যুতে সংসদ অচল করে রাখা নয়, মানুষের ইস্যু তুলে ধরতে অধিবেশন চলতে দিতে চায় তৃণমূল কংগ্রেস। আগেই স্পষ্ট করে দিয়েছিল তৃণমূল, রাজ্যের শাসক দলের বক্তব্য, শুধু আদানি করে সংসদ অচল করে রাখলে তাতে বিজেপিরই সুবিধে। সংসদ অচল করে রাখলে মানুষের ইস্যু তুলে ধরার জায়গা পাওয়া যায় না। তাছাড়া শুধু একটা দুর্নীতির ইস্যু তুলে জনমানসে প্রভাব ফেলা যাবে না। তাই সংসদ অধিবেশনে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বাংলার বঞ্চনা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার পাওনা টাকা আটকে রাখা, সার সংকট, মণিপুরে হিংসাসহ উত্তর পূর্বের সমস্যার কথা তুলে ধরতে চায় তৃণমূল। সমস্যা হলো কংগ্রেস রোজই সংসদে আদানি ইস্যু তুলে ধরে হট্টগোল করছে, ফলে নিত্যদিন অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে। হাত শিবিরের বক্তব্য, অন্য সব কাজ ফেলে আদানি ইস্যুতে আলোচনা করতে হবে। সোমবার অধিবেশন শুরুর পরই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখানো শুরু করেন, ফলে দুই কক্ষেই অধিবেশন মুলতুবি করে দিতে হয়। তৃণমূল বলছে আদানি ইস্যুতে আলোচনা তারাও চায়, কিন্তু সেটা সংসদ সচল রেখে। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ না দেওয়া নিয়ে তৃণমূলের এক সূত্র সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কংগ্রেস শুধু চাইছে আদানি ইস্যুতে সংসদ অচল করে দিতে। আমরা মানুষের 6টা ইস্যু তুলে ধরতে চাই, সেটার জন্য সংসদ চলা জরুরি। তাছাড়া আমরা ইন্ডিয়া জোটের অংশ হলেও কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা নেই, ফলে তাদের ডাকা বৈঠকে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বস্তুত পরপর ইন্ডিয়া বৈঠকে গরহাজির হয়ে তৃণমূল পরোক্ষে কংগ্রেসকে বুঝিয়ে দিল যে তাদের নেওয়া একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা এবং কুরআন শরীফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করিম জওহর ইন্তেকাল করেছেন। শনিবার দুপুরে তিনি প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি রেখে গিয়েছেন তার পুত্র বিশিষ্ট আইনজীবী মাসুদ করিম সহ অন্যান্য পুত্রকন্যাদের। জানা গিয়েছে গতকাল রবিবার তার জন্মস্থান বর্ধমানের মঙ্গলকোটে জোহরবাদ তার নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের তরফে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়ার আবেদন করা হয়েছে। মোবারক করিম জওহর বহু গ্রন্থ প্রণয়ন করেছেন, একাধিক সমাজসেবামূলক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। সারা জীবন দিনের প্রচার কাজে নিয়োজিত ছিলেন তিনি। মোবারক করিম জওহরের সম্পাদিত কুরআন শরীফের বাংলা তরজামা প্রথম প্রকাশিত হয় কলেজ স্ট্রিটে হরফ প্রকাশনী থেকে। এই অনুবাদটা লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। হরফ প্রকাশনী থেকে বহু অমুসলিমের লাইব্রেরিতে এই বই এখনও শোভা পাচ্ছে। হাত ধোয়া জল কেন গায়ে পড়ল? পূজার প্রসাদ খেয়ে ঝগড়া শুরু, লাঠিপেটা করে খুনের অভিযোগ মুর্শিদাবাদে। সামান্য কারণ নিয়ে বচসা, সেখান থেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের শক্তিপুরের রামনগর এলাকায়। মৃতের নাম ক্ষুদিরাম ঘোষ, বয়স 58 বছর। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হননি, তবে মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করতে চলেছে তারা। স্থানীয় সূত্রের খবর, শনিবার রামনগরের ঘোষপাড়া এলাকায় ধীরেন ঘোষ নামে একজনের বাড়িতে কালী পুজোয় আমন্ত্রিত ছিলেন ক্ষুদিরাম। তার সঙ্গে ছেলে মনোজ ঘোষও ছিলেন। পুজোর পর্ব মিটে যাওয়ার পর প্রসাদ বিতরণ হচ্ছিল। ক্ষুদিরামের মতো আমন্ত্রিতদের অনেকে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রসাদ খাওয়ার পর হাত ধুয়ে হাত ঝেড়েছিলেন ক্ষুদিরাম। সেই হাত ঝাড়া জলের 2-1 ফোঁটা নাকি পাশে দাঁড়ানো এক ব্যক্তির গায়ে পড়ে। তাই নিয়ে শুরু হয় তর্কাতর্কি। এঁটো জল কেন গায়ে পড়ল ক্ষুদিরামের কাছে জানতে চান সিদ্ধার্থ ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দা। ওই নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বচসা গড়ায় মারামারিতে। অভিযোগ, সিদ্ধার্থের নেতৃত্বে 10-15 জনের একটা দল বাঁশ, লাঠি ইত্যাদি নিয়ে এসে ক্ষুদিরামকে মাটিতে ফেলে পেটান। তাতে শরীরের একাধিক জায়গায় চোট পান বৃদ্ধ। সিদ্ধার্থদের থামাতে কার্যত হিমশিম খান ঘটনাস্থলে উপস্থিত বাকি লোকজন। পরে ক্ষুদিরামকে উদ্ধার করে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তাঁর ফ্রিডম
মেমোয়ার্স 1951 থেকে 2021 বইতে বলেছেন, প্রচার সর্বস্ব নরেন্দ্র মোদী আর দূরদর্শী মনমোহন সিং। একজন প্রচার ভালোবাসেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব বা বিভাজনের আছে আম আদমি জেরবার হলেও তার ফর্মুলা একটাই, জো দিখতা হ্যায়। আর একজন বাস্তবেই লো প্রোফাইল, তিনি ভারতের অর্থনীতিকে দিশা দেখান, সাধারণ মানুষের হাতে টাকার যোগান বাড়ানোর ব্যবস্থা করেন, আর্থিক মন্দার ঝাপটা থেকে দেশকে বাঁচান, কিন্তু তারপরেও থেকে যান প্রচারের আড়ালে। প্রথমজন নরেন্দ্র মোদী এবং দ্বিতীয়জন মনমোহন সিং, দুজনই ভারতের প্রধানমন্ত্রী, একজন অধুনা আর একজন তাঁরই পূর্বসূরি। তাদের এই আসমান জমিন ফারাক আচমকাই বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রে, কারণ আন্তর্জাতিক রাজনীতির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জনসমক্ষে নিয়ে এসেছেন এই পার্থক্য। অভিজ্ঞতার ঝুলি উপুড় করেছেন ফ্রিডম মেমোয়ার্স 1951-2021 বইতে। সেখানেই তিনি লিখেছেন, রাষ্ট্রপ্রধান থাকাকালীন নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখার কথা। ভারতের অধুনা প্রধানমন্ত্রীর জন্য তার বিশেষণ প্রচার সর্বস্ব। আর মনমোহন সিং দূরদর্শী, উন্নয়নশীল দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় মনমোহন সিংয়ের থেকে শিখতে হয়। তৃতীয় ইনিংস শুরু করেছেন নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে বহু রাষ্ট্রনেতার সংস্পর্শে এসেছেন, কেউ এখনও পুরোদস্তুর রাজনীতিতে থেকে গিয়েছেন, কেউ আবার অস্তাচলে। অ্যাঞ্জেলা মার্কেল কিন্তু জার্মানির সবথেকে ক্ষমতাশালী পদ থেকে বিদায় নেওয়ার পরেও আলোচনার বাইরে চলে যাননি। সেই মার্কেলই যখন লেখেন ভিজুয়াল এফেক্ট বড্ড ভালোবাসেন নরেন্দ্র মোদী, তখন নড়ে চড়ে বসতে হয় বই কি। আপামর ভারতবাসীর তখন মনে পড়ে যায় নরেন্দ্র মোদীর নানাবিধ দাবি, কিভাবে তিনি নিজেকে ঈশ্বরের দূত বলে অভিহিত করেছেন, সরকারের পরিষেবাকে বদলে দিয়েছেন মোদীর গ্যারান্টিতে, আবার কেদারনাথের গুহায় ধ্যানে বসার সময় ছাড় দিয়েছেন ক্যামেরাকে। তাই মার্কেলের বয়ান দেশবাসীর কাছে নতুন না হলেও আকর্ষক বটেই। মার্কেল লিখেছেন, 2021 সালে বৈঠকের সময় মোদী নিজের ভোট প্রচারের বেশ কিছু ছবি আর ভিডিও দেখিয়েছিলেন আমাকে। বলেছিলেন, এই দেখুন আমার ভাষণ সর্বত্র জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে। একই সঙ্গে তিনি টেনে এনেছেন 2015 সালের এপ্রিল মাসে নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠকের প্রসঙ্গ। অ্যাঞ্জেলা লিখেছেন, মোদী নিজেই আমাকে বলেছিলেন 2014 সালে ভোট প্রচারের সময় তিনি হলোগ্রাম প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন স্টুডিওতে বসেই, কিন্তু দেখা গিয়েছিল আলাদা আলাদা 50টারও বেশি জায়গায় ভাষণ দিচ্ছেন মোদী। সেটা কিন্তু ওই সব এলাকার ভোটারদের উপর প্রভাব ফেলেছিল। তবে ব্যক্তি মোদীতেই শেষ নয়, মার্কেল ভারতে সংখ্যালঘু নিপীড়নের প্রসঙ্গও তুলেছেন বইতে। সাফ লিখেছেন, মোদী ক্ষমতায় আসার পর ভারতে মুসলিম এবং খ্রিস্টানদের উপর নিপীড়নের ঘটনা বাড়ছে, সেটাও ভারতের প্রধানমন্ত্রীকে আমি জানিয়েছিলাম, কিন্তু মোদী তা উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন ভারত আগের মতোই ধর্মীয় সহিষ্ণুতার দেশ রয়েছে। পাল্টা তখন আমি বলি, তথ্য তো সে কথা বলছে না, তাহলে কি মনমোহন জমানা অনেক ভালো? সরাসরি সে কথা না বললেও মনমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ভারতের উদার অর্থনীতির জনক, আরটিআই এবং 100 দিনের কাজের মতো একের পর এক সামাজিক প্রকল্প, আধার সংস্কারক মনমোহন সিংকে প্রাক্তন জার্মান চ্যান্সেলর ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং প্রশিক্ষিত অর্থনীতিবিদ বলে। লিখেছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রাথমিক লক্ষ্য ছিল 80 কোটি গ্রামীণ ভারতীয়ের জীবনযাত্রার উন্নয়ন। ওর সঙ্গে কথা বলে বুঝেছি উন্নয়নশীল দেশ সম্পর্কে আমরা কতটা ভুল জানি। এই দেশগুলোর প্রতি পশ্চিমা দুনিয়ার কর্তব্য ঠিক কী হওয়া উচিত সেটা উনিই শিখিয়েছেন আমাকে। মনমোহন সিংয়ের থেকে পাওয়া শিক্ষাতেই আমার দৃষ্টিভঙ্গি অনেকটা বদলেছে। মনমোহনের থেকেই বুঝেছি ভারতের 5000 বছর প্রাচীন ইতিহাসের গুরুত্ব, কিন্তু প্রচার সেটা মনমোহন সিংয়ের ছিল না, কাজ করেছেন মার্কেটিং নয়। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালুন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নিধন করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে 2013 থেকে 2016 সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন মোশে ইয়ালুন। ইসরায়েলি সংবাদ মাধ্যমকে মোশে ইয়ালুন বলেছেন, গাজায় যা ঘটছে এবং আমাদের কাছে যা গোপন করা হচ্ছে সেই সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, দিন শেষে
গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। তবে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, এসব ভিত্তিহীন অভিযোগ। নেতানিয়াহুর লিকুদ পার্টি পাল্টা অভিযোগ করে বলেছে মোশে ইয়ালুন মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। গতকাল রবিবার হুতির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে আকাশপথে চালানো একটা হামলা প্রতিহত করেছে তারা। বিবৃতিতে হুতি বলেছে, ইসরায়েলের তেল আবিবের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এই ক্ষেপণাস্ত্রের নাম প্যালেস্টাইন 2। হুতির ভাষ্যমতে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটা ইয়েমেনে তৈরি। অপরদিকে ইসরায়েল সশস্ত্র বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে আকাশপথে একটা হামলা চালানো হয়েছিল। ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই সেটাকে প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। এর আগে রবিবার সকালে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরান যে প্রতিরোধ অক্ষ তৈরি করেছে তারই অংশ হুতি। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে গোষ্ঠীটা। এই সময় লোহিত সাগর এবং এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজ চলাচলেও বাধা দিয়েছে তারা। সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার ফোন আলাপ করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। একই দিন একটা যৌথ বিবৃতিতে আমেরিকা, তাদের মিত্র ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধ উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্লিংকেনের ফোনালাপের পর আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, আলেপ্পো এবং অন্যত্র বেসামরিক মানুষের জীবন এবং অবকাঠামোর সুরক্ষা এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে ব্লিংকেন টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানের সঙ্গে আলোচনা করেছেন। গিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে এনডিটিভি। এতে বলা হয়েছে, রবিবার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজের করে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ঘটেছে এই প্রাণহানির ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের মেঝেতে যতদূর চোখ যায় সেখানে শুধু মৃতদেহের সারি। হাসপাতাল কর্তৃপক্ষকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। ওই চিকিৎসক বলেছেন, সেখানে কম হলেও 100-র বেশি মানুষের মৃতদেহ রয়েছে। তবে অন্য আরেক চিকিৎসক বলেছেন, নিহত মানুষের সংখ্যা কয়েক ডজন হতে পারে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সংঘর্ষ সংক্রান্ত একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও তাৎক্ষণিকভাবে এএফপি ওই ভিডিওটার সত্যতা যাচাই করতে পারেনি। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এটা মমতা ব্যানার্জির ধরনের একটা বক্তব্য। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তার ধরনের একটা বক্তব্য হিসাবে দেখতে চান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। আজ সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এই কথা বলেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির ধরনের হিসাবে দেখতে চাই। তিনি আরও বলেছেন, মমতা ব্যানার্জি কেন এমন বক্তব্য দিলেন আমরা জানি না। ব্যক্তিগতভাবে মনে করি তার রাজনীতির জন্য বিষয়টা ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই। এই সময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাকে গ্রেপ্তার এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সঙ্গে বলা হয়েছে তার অনুসারীরা বিক্ষোভ করতে পেরেছে কারণ এই স্বাধীনতা নিশ্চিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটা বিশেষ গোষ্ঠী বৈশ্বিক প্রচারণা চালাচ্ছে বলে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন,
তারা অপপ্রচার চালাচ্ছে এবং এক্ষেত্রে তারা সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে অনেক বেশি, তবে আমরা সবাইকে বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রধানত ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরেও অনেক গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তবে সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আমরা সেটা করেছি। তবে দেশ ও দেশের বাইরে এই নিয়ে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।